কি বলছিলে গো ঈশান আর নম্রতার বিষয়ে? আরে চুপ করে আছো কেন? শোনো এসএসপি সাহেব, তোমার জন্য পুরো সিং পরিবার অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেছে। তুমি ওর মেয়েকে অনাথ করে দিয়েছো। আরে কি হলো? কি হলো তোমার? কি হলো? কথা বলো, কি হয়েছে? কেউ কোথাও আছো? তাড়াতাড়ি এসো। ঈশান, ঈশান, ফোনটা তোল বাবা। কেউ ফোন তুলছে না কেন? ওগো কি কষ্ট হচ্ছে গো তোমার? স্যার 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 এই কি শোন, হয়েছে? কি তাড়াতাড়ি হয়েছে কোন স্যার? জায়গাতে গাড়ি বার করতে, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ওগো কি হলো তোমার? Again and make the whole world crazy. ও ভাই একটু তাড়াতাড়ি চলো না, তাড়াতাড়ি করো। আজ তো দারুণ মজা হলো পার্টিতে। কত দিন বাদে আমি এত এনজয় করেছি, না হলে পুলিশের ট্রেনিং এ। দেখলাম আমি, ঠিক ডান্স করলি রে তুই, খুব হট লাগছিল। আরে তোকে তো এখনো হট লাগছে। আচ্ছা তাহলে এরপর আমরা কোথায় যাব? তুই বলে দে কোথায় যাব। মিস্টার ঈশান, হ্যাঁ বলুন। আরে হাই সাই বলতে হবে না, আরে কথা বল। তোর বাবাকে সাসপেন্ড করা হয়েছিল না? আর তুই এখানে পার্টি করছিস, মজা করছিস। খুব ভালো ভাই, খুব ভালো। এক মিনিট, আপনি কে? আর এসব আপনি কি বলছেন? আর আপনি বেশি জানেন কি করে সাসপেন্ড হয়েছে? ক্যাপশন টাকা, এখন ছেলেও যাচ্ছে ওই পথে। জানেই তো পুলিশের চাকরিতে টাকা ছড়াছড়ি। ও এক্সকিউজ মি, ফালতু কথা না বলে এখান থেকে বেরোন যান। না, নম্রতা, ঈশান তুই দাঁড়া। নম্রতা। আরে ভাই, ড্রিঙ্ক তুই করেছিস, আমি না। একটা থাপ্পড় মারবো না, তোর এই ভালো কাপড়ের সাথে সাথে তোর এই সুন্দর মুখটাও বেঁকে যাবে। তো পার্টি এনজয় কর, ঠিক আছে? আর শোন, আমি পুলিশের চাকরিটা এটার জন্য করছি না। আমার বাবার উপর যে কলঙ্কটা লাগানো হয়েছে সেটা মোছার জন্য আমি এসব করতে চাই। কারণ আমি জানি যে উনি নির্দোষ। যদি আমার মাথা গরম হয়ে যায় আর যদি আমি পুলিশের সব ট্রেনিং তোর উপর দেখিয়ে দিই, তার আগে চলে যা। আরে স্যার, আপনি আবার খেয়েছেন? চলুন, আপনাকে স্যার ডাকছেন। আসুন স্যার, প্লিজ আসুন। তোর কি হলো? তোর মুখটা এরকম কি করে হলো? তোর জন্যে। আমার জন্য? আমি কি করলাম? তুই কি রে, তুই ওই লোকটাকে যেতে দিলি কেন? অ্যাটলিস্ট একটা পাঞ্চ মারতিস। আরে পাঞ্চ মারার জন্য পাঞ্চিং ব্যাগ তো আছে। সব প্রবলেমের সলিউশন ভায়োলেন্স নয়। কিসের ভায়োলেন্স? টিট ফর ট্যাট হয়। ও অসভ্যতামি করেছে, একটা পাঞ্চ তো মারাই যেত। কি তুই ঈশান? ঠিক বলেছিলাম আমি, রেগে গেলে মেশিন গানকে দেখতে ভালো লাগে। এই তো হেসে দিয়েছে। আরে হেভি লাগছে তোকে। হাই বরুণ। এক মিনিট। হ্যাঁ, এইবার ঠিক আছে। চোখে একেবারে ধাঁধা লেগে যাচ্ছিল। কিছু নেবে? সরি, আমি ড্রিঙ্ক করি না। ও কাম অন গার্ল,
এরকম কুল পার্টিতে একটা হট মেয়ে বলছে আমি ড্রিঙ্ক করব না, একবার ট্রাই করে তো দেখো। না বরুণ, সিরিয়াসলি আমি ড্রিঙ্ক করি না। আচ্ছা ঠিক আছে, জুস খাবে? ঠিক আছে। হ্যালো, জুস। Cheers. ঈশান, তোর ফোন কোথায়? তুই ফোন তুলছিস না কেন? কখন থেকে ট্রাই করছি আমি। মা তুমি এখানে? কি হয়েছে? সব সব- সব ঠিক আছে তো? তোমায় এরম দেখাচ্ছে কেন? মম, তুমি এখানে কি? তোর বাবা প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। কি করে? কি? বাবা কোথায়? মা বাবা কোথায়? বাইরে গাড়িতে বসে আছেন। আমরা এখনই ডাক্তার দেখিয়ে এলাম। আমার তো প্রাণই বেরিয়ে যাচ্ছিল। না তো তুই ফোন তুলছিলি আর না মল্লিকা ফোন তুলছিল। ওই মিউজিক লাউড ছিল, বুঝতেই পারিনি, সরি। আর তোর তোর ফোনটা কোথায়? নম্রতার কাছে। সরি আন্টি। খুব খারাপ জিনিস ঈশান, তুই নিজের ফোন নিজের দায়িত্বে রাখিস না কেন? আমার তো প্রাণই বেরিয়ে যাচ্ছিল। না তো তুই ফোন তুলছিলি আর না মল্লিকা ফোন তুলছিল। ওই মিউজিক লাউড ছিল, বুঝতেই পারিনি, সরি। আর তোর তোর ফোনটা কোথায়? নম্রতার কাছে। সরি আন্টি। খুব খারাপ জিনিস ঈশান, তুই নিজের ফোন নিজের দায়িত্বে রাখিস না কেন? যদি আজ কিছু একটা খারাপ হয়ে যেত তাহলে? কিচ্ছু হবে না বাবার, তুমি এসব কথা পরে বলবে। প্লিজ চলো, আসো। ঈশান, আমিও যাব। কি জুস এটা? খুব ভালো খেতে এটা। নূর, তুই ড্রিঙ্ক করছিস? চল চল চল, ওঠ ওঠ। সাবধানে সাবধানে। কোথায় নিয়ে যাচ্ছ? এত বডিগার্ড আবশ্যক কেন? এসো ডার্লিং, জুস খাই। তোর তো আমি ওর দিদি হই। চল নূর। এর এমন প্রতিশোধ নেব যা তুই কখনো স্বপ্নেও ভাবতে পারবি না। ইস নূর, আমার মনের ইচ্ছে তো মনের মধ্যেই থেকে গেল। আমারও খুব ইচ্ছে ছিল যে আমিও এরকম পার্টিতে যাব আর তোদের মতো খুব মজা করব। মামি, আমি ওখানে কিছু খেতে আসিনি। আরে এসব ছাড়, তুই এখন বল তো ওখানে গিয়ে কি কি খেলি? মামি, আমি বললাম তো আমি ওখানে কিচ্ছু খাইনি, সত্যি। মামি প্লিজ, দাদু দিদাকে কিচ্ছু বলো না। আমি এটা জানতাম না যে জুসে কিছু মেশানো ছিল। একজন বন্ধু জোর করে খাইয়েছে আমাকে। আরে ছাড় এসব, তুই এটা বলতো মিস মল্লিকার কি খবর? ওর আবার কি হবে? এমনিতেও নম্রতার বন্ধু, তুমি ওকে গিয়ে জিজ্ঞেস করো, আমি কি করে জানবো? আরে বাবা, নম্রতা কেন বলতে যাবে? ওর বান্ধবীর সিক্রেট। আর তুই কি জানিস ওই মল্লিকার তো বিয়ের কথা চলছে। মল্লিকার? কার সাথে? অনেক বড়লোক বাড়ির ছেলে নাকি? অনেক বড়লোক বাবা রে। আরে মিস্টার মিত্র ছেলের সাথে। আরে ওদের ট্রান্সপোর্টের বিজনেস এত বড় যে কি বলবো। বিয়ে আর আমি? মম প্লিজ, আমি কোনো গৌতমের সঙ্গে দেখা করতে পারবো না। প্লিজ বলো না। মা, অ্যাটলিস্ট তোকে কলেজটা তো শেষ করতে দাও। হ্যাঁ, তো আমি কি আর আজকেই বিয়ে করতে বলছি? আর এমনিতেও কলেজ তো শেষ হতেই চললো। তারপর আমি কারো কথা শুনবো না। ছেলেটার পরিবারটা কিন্তু সত্যিই খুব ভালো, আর ওদের সঙ্গে সম্বন্ধ হলে আমাদের জন্য সেটা খুব ভালো হবে। আর ছেলেটা বাইরে পড়াশোনা করেছে, কি সুন্দর বাবার সাথে নিজেদের ফ্যামিলি বিজনেস সামলাচ্ছে। আমি কি কিছু ভুল বললাম? তুমিও কিছু বলো না। এই বাড়িতে কেউ শোনে আমার কথা? না তুমি, না তোমার ছেলে। দেখলে
ড্যাডও চায় না আমি কারোর সাথে দেখা করবো না। তুমি এই মিটিংটা ক্যান্সেল করাও, ঠিক আছে? তুমি তো জানো আমি লাভ ম্যারেজ করতে চাই। আমার জীবনে রোম্যান্স ইন হওয়ার আগে আউট করে দিও না। এইসব লাভ টাবলা সব বাজে কথা। যা কিছু হয় তা বিয়ের পরেই হয়। মম, আরে এসব কি বলছো তুমি? হায় কপাল, ছেলেটার সঙ্গে আবার দেখা তো কর। হতে পারে তারপর তোর ওকে পছন্দ হয়ে গেল। আর তাছাড়াও আমি কি তোকে এক্ষুনি বিয়ে করতে বলছি? আমি তো শুধু দেখা করতেই বলছি, তাই না? আন্টি তো একদম ঠিকই বলছেন। নমস্কার আঙ্কেল। শোনো এসএসপি সাহেব, তুমি ওর মেয়েকে অনাথ করে দিয়েছো। আপনার শরীর কেমন আছে আঙ্কেল? আমি ঠিক আছে। অ্যান্ড আন্টি আই এম সো সরি। সেদিন আসলে ওখানে না এত ওসব জোরে। কথা ছাড়, তুই শুধু আমাকে এটা বল, তোরও কি মনে হয় না ছেলেটার সঙ্গে ওর দেখা করা উচিত? হ্যাঁ আন্টি অবশ্যই। আরে সেটাই তো আমিও বলছি, দেখা করতে কি অসুবিধা? একবার দেখা কর না, কি যায় আসে? ওকে ওকে ফাইন, দেখা করতে পারি একটা শর্তে। সন্ধ্যাবেলা যখন ও দেখা করতে আসবে তখন তুমিও আমার সঙ্গে থাকবে। শুলেই যখন চড়াতে চাইছিস তাহলে মরাল সাপোর্টটাও দে। আরে ভাই মল্লিকা। হ্যাঁ হ্যাঁ মা, তুইও চলে আসিস। ঠিক আছে আন্টি, আমি আসবো আর একে তৈরিও করে দেবো। ওকে তৈরিও করে দেব। নূর, তুই কিভাবে বিয়ে করবি? মানে আমি বলছি, কিছু ভেবেছিস নাকি? কিরকম ছেলে পছন্দ তোর? আমার এরকম ছেলে চাই যে লাইফে পুরোপুরি সেটেল করে গেছে, যার অনেক টাকা আছে, পাওয়ার আছে, আর যে আমাকে সব কিছু দিতে পারবে যা আমি চাই। আমি চাই আমার একটা সুন্দর লাভ স্টোরি হোক। ওহো, আচ্ছা এমন একটা ছেলে আচ্ছা। যে আমায় খুব ভালোবাসবে, ও। যাকে আমিও ভালোবাসবো, হ্যাঁ হ্যাঁ। আর যে আমার জন্য সবকিছু করতে রাজি হবে, নিজের প্রাণ দিতেও ভাববে না। আচ্ছা। আর ওয়েডিং এর দিন না হোয়াইট কালারের ঘোড়ায় চড়ে আসবে। আয় হায়। আর ওর কাছে একটা বড় গাড়ি থাকতে হবে। ও যখন আমার সামনে এসে দাঁড়াবে না, তখন মনে হবে অনেক দূরে কেউ একটা গিটার বাজাচ্ছে। আচ্ছা। ও আমায় ভালোবেসে একটা টাইট হাগ করবে। যখন আমায় টাচ করবে না, হুম। তখন কারেন্ট লাগবে। যে আমায় এত ভালোবাসবে, এত ভালোবাসবে, এত ভালোবাসবে। ভালোবাসা তো হয়েই যাবে, শুধু জীবনে সেটেল হওয়াটা দরকার। মনে হচ্ছে তুমি সব ভেবেই রেখেছো। না মামি, আসলে তুমি আমাকে জিজ্ঞেস করলে তাই আমি বললাম। আরে এতে ভুলটা কি করেছো? আরে আমিও তো এটাই মানি, টাকা আর পাওয়ার থাকলে সব সেট থাকবে। আচ্ছা তুমি একটা কথা বলো তো, এগুলো এমনি বললে নাকি সত্যি কাউকে পছন্দ করে রেখেছো? আরে না না মামি, আমি কেন পছন্দ করব? দাদু দিদা আছে তো, ওরাই পছন্দ করবে আমার জন্য কোনো বড় লোক ছেলে। হ্যাঁ তো ঠিক আছে, তুমিও পেয়ে যাবে লম্বা গাড়িওয়ালা বড়লোক ছেলে। আচ্ছা ছাড়ো, এই সব কিছু ছাড়ো। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে রেণুকার সাথে দেখা করো। ওর কাছ থেকে গিয়ে মশলাদার খবর নিয়ে এসো। যাও, জানতে হবে তো মিস মল্লিকা ওই বড়লোক ছেলেটাকে হ্যাঁ বললো নাকি না। যাও যাও। এটা তো ঠিক কথা, আমাকে গিয়ে দেখতেই হবে যে ছেলেটা কিরকম। আন্টি, ফ্যামিলিটা তো খুব ভালোই মনে হচ্ছে। নাম্বার 1 ছেলে এনেছি। ও হলো নূর, আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ডের মেয়ে। আমায় আজ সাহায্য করতে এসেছে। নমস্কার। ভালো থাকো মা। প্লিজ কিছু খান না। দিদি, মল্লিকা কোথায়? ওকে ডাকুন। হ্যাঁ অবশ্যই, 1 মিনিট। ঈশান, একটু দেখ তো। হ্যাঁ মা, ওই তো এখানে। ছেলেটা বেশ স্মার্ট লাগছে। তুই পটিয়ে নে। আয় মা আয়। এই দেখুন, ও হলো আমাদের মেয়ে মল্লিকা। নমস্কার নমস্কার। খুব ভালো থাকো মা। থ্যাংক গড তুই ওকে শাড়ি পরিয়েছিস। আমি তো এই কাজটা আজ অব্দি করতে পারিনি। আর ও হলো নম্রতা, আমার মল্লিকার ছোটবেলার বান্ধবী। ওরা দুজন একই সাথে বড় হয়েছে।
মা, আমার মনে হয় মল্লিকার গৌতমকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দেওয়া উচিত। একটু স্পেস পেলে ওরা নিজেদের মতো কথা বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। যা মা, তোরা দুজন একটু বাইরে গিয়ে কথা বল। আরে ওরা কেন বাইরে যাবে? আরে দাদা, অনেক খেয়ে ফেলেছি, চলুন বাইরে গিয়ে পায়চারি করি, আর সেই সুযোগে সারা বাড়িটাও দেখে নিই। হ্যাঁ হ্যাঁ চলুন। চলুন যাওয়া যাক। অল দ্য বেস্ট। হাই, কফি? থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি আসছি। নম্রতা একটু দাঁড়া। আরে তুই বস না এখানে। এবার আমায় কিছু করতে হবে। কফি স্ট্রং হয়ে যায়নি তো? আসলে আমি আর মল্লিকা স্ট্রংই খাই, তাই। ইটস পারফেক্ট। আপনার এক্সপোর্টের বিজনেস, তাই না? আমি শুনেছি আজকাল এই বিজনেসের মার্কেট খুব ডাউন যাচ্ছে, তাই না? ইয়েস, ওখানকার তো খুবই খারাপ অবস্থা। আসলে মল্লিকাও ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে পড়ছে তো, তাই আসলে গ্রেট। হোয়াট অ্যাবাউট ইউ? আপনার কি সাবজেক্ট? সাইকোলজি আর ইকোনমিক্স। ওয়াও, ইন্টারেস্টিং। ওকে দেখে তো মনে হচ্ছে ওর নম্রতাকে ভালো লেগেছে। আমি যেটা ভাবছি যদি সেটাই হয় তাহলে তো জমে খিস। গৌতমের মায়ের তো আমাদের মেয়েকে খুব পছন্দ হয়েছে, আর গৌতমের বাবাও তো আমাদের ঈশানকে দেখে খুবই ইমপ্রেসড হলেন। কিন্তু এখনো পর্যন্ত তোর ফোন কেন এলো না? এত বেশি আশা তুমি করো না, কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না, তোমার এত তাড়া কিসের? ফোন এসে গেছে। হে ওপরওয়ালা, সব যেন ঠিক হয়। হ্যাঁ নমস্কার দিদি, বলুন। কি এটা আপনি, এসব আপনি কি বলছেন দিদি? কিন্তু আপনার তো, হ্যাঁ ঠিক আছে, বাই। ওনারা রাজি হননি। এবার শান্তি হলো তো? নিজের মেয়েকে হাসির পাত্রী করলে তো? ক্ষমা করবেন দিদি, আমাদের গৌতমের মল্লিকার বান্ধবী নম্রতাকে বেশি পছন্দ হয়েছে। দাদু, আমাকেও খাওয়াও না। আরে বস না। আয় 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 মা, তুইও খা। দাদু, আমি 1 মিনিট আসছি। ওরা একে অপরকে পছন্দ করে নিক, ব্যাস, বাকি তো এমনিতেই হয়ে যাবে। আন্টি, বড় দিদা বলেন যখন ছেলের বাড়ি থেকে কোনো মেয়েকে দেখতে আসে তখন ওর সমবয়সী বোন বা বান্ধবীদের ছেলের বাড়ির লোকের সামনে যাওয়া উচিত নয়। আমার মনে হয় আপনার আমাকে বা নম্রতাকে এখানে ডাকাটা উচিত হয়নি। আর আপনি তো নম্রতাকে মল্লিকার সাথেই পাঠিয়ে দিয়েছেন। আপনি তো জানেন আন্টি, নম্রতা কত সুন্দর কথা বলে, মল্লিকাও ভালোই বলে, কিন্তু আন্টি নম্রতার ওখানে যাওয়ার কি দরকার ছিল? গৌতমের সাথে শুধু মল্লিকার থাকা উচিত ছিল। নূর ঠিকই বলছিল, আমার নম্রতাকে মল্লিকার সঙ্গে পাঠানোই উচিত হয়নি। আমি না এক কথা বারবার শুনতে পারবো না। বলছি তো ওরা কিচ্ছু জানায়নি, আর মাও এখন আমাকে কিচ্ছু বলেনি। আচ্ছা ওইসব ছাড়, এটা বল, কাল দেখা করছিস তো? দেখা তো করতেই হবে, না হলে আমার বডিগার্ডের মন কি করে ভালো থাকবে? ওই বডিগার্ড নই, এএসপি। এমনিতে ডার্লিং, মন তো তোমাকেই দিয়েছি, তাও আবার সারা সারা জীবনের জন্য। মুয়া। নূর, ফিরে এসেছো কলেজ থেকে? নূর, এই নাও জলটা খাও। চলো এবার তাড়াতাড়ি বলো তো ওখানে কি হলো।
পাত্রপক্ষ কি বললো মিস মল্লিকাকে নিয়ে? কি উত্তর দিল? কি মল্লিকার জায়গায় আমাকে পছন্দ করলো? সিরিয়াসলি? ওর কি বুদ্ধি শুদ্ধি নেই মাথায়? অবস্থা তোর তুই খারাপ করেছিস রে, নিজের দেশ বিদেশের জ্ঞান ছেড়ে। শাট আপ মল্লিকা, এখানে কোনো মজা হচ্ছে না। একটা এথিক্স থাকার কথা, যাকে দেখতে এসেছে তার উপর ফোকাস করুক, অন্য কারোর দিকে কেন তাকাচ্ছে? আরে ভাই এত রাগ করছিস কেন তুই ওর ওপর? এতে ওর দোষটা কি বল? তোকে দেখে যদি ওর মনের গিটার বেজে ওঠে তো? আর ব্রো, তুইও সুযোগ বুঝে জিজ্ঞেস করে নিস ওকে, ওর মনেও আবার কোনো ঘন্টা টন্টা বাজেনি তো? কোনো ঘন্টা ঘন্টা বাজেনি। এদিকে আয়। আমাদের ঘন্টা অনেক আগেই বেজে গেছে। সত্যি? এত বড় বাড়ি থেকে সম্বন্ধ আমাদের বাড়িতে আসছে? ওরে বাবা, নম্রতা কোন স্পেশাল পেন দিয়ে নিজের ভাগ্য লিখেছিল গো? আরে মামি, তুমি তো জানোই নম্রতা দাদুকে দিয়ে প্রমিস করিয়েছে। দাদু নম্রতাকে ততদিন বিয়ে করার জন্য ফোর্স করতে পারবে না যতদিন না ও নিজের পায়ে দাঁড়াচ্ছে। আরে নূর, আরে এমনটা আবার হবে নাকি যে ও ঈশানকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে? আরে যাই হোক না কেন, ও ঘুরে ফিরে ঈশানের কাছেই যাবে। আর তাছাড়া ঈশান প্রথমে আগে পুলিশ অফিসার হবে, তারপরে গিয়ে বিয়ের কথাবার্তা এগোবে। আচ্ছা একটা কথা বলো তো, গৌতম কি তোমাকে দেখেনি যে ওর চোখ গিয়ে নম্রতার উপরে আটকে গেল? ইস, যদি তোমাকে দেখে পছন্দ করতো ব্যাপারটা কি ভালোই না হতো? তাহলে তুমিও পেটে বড় লোক ছেলে, তাই না? মামি, আরে তুমি কি সব বলো? নূর, তোমার আবার হিংসে হচ্ছে না তো নম্রতার উপর? জেলাস? তোদের দুজনকে দেখে না সত্যি আমার প্রচন্ড জেলাস ফিল হয়। ইউ গাইজ আর সাচ আ পারফেক্ট কাপল। তোদের দেখে না আমার মনে হয় যদি আমার এরকম একটা বয়ফ্রেন্ড থাকতো। আবার শুরু cute। করিস না প্লিজ। যদি সত্যি আমায় কোনো ছেলে দেখতে আসতো, দেখতেই থাকতো আর আমার চোখে চোখ রেখে কথা বলতো, পেয়ে যাবি, টেনশন নিস না। ইভেন ইউ লাইক মাই ড্রিম। তাই তো এই অবস্থা আমার। ইরিটেট কেন হচ্ছিস? ইরিটেট হব না, তুই তো পেয়ে গেছিস। আই অলসো ওয়ান্ট মাই রোমান্টিক হিরো। তোদের ব্যাপারটা তো সেট হয়ে গেছে। আর প্লিজ মাকে বল এইসব গৌতম টৌতমের সঙ্গে দেখা করানোর জন্য বন্ধ করে। মল্লিকা, একটু বোঝার চেষ্টা কর। তুই তো জানিস মা এখন আপসেট বাবার ব্যাপারে। তারপরে এইসব কিছু টেনশন তো করবে, তাই না? ম্যানেজ। হ্যাঁ মল্লিকা, আমারও ভেবে খুব খারাপ লাগছে। আন্টি আবার যেন না ভাবেন যে আমি ওখানে ইচ্ছে করে বসে। কি বলছিস? মা এইসব কেন ভাববে? আর তুই কি জেনে শুনে করেছিস এসব? ফালতু কথা কেন ভাবছিস? মম তো কিছু বলবে না, কিন্তু হ্যাঁ, কাল যদি আমার কোনো বয়ফ্রেন্ড হয় আর তাকে তুই লাইন মারিস, তখন আমি কিন্তু তোকে ছাড়বো না। শাট আপ ভাই মল্লিকা। আরে আমি তো মজা করছিলাম রে। মল্লিকা প্লিজ, আমার সাথে ইয়ার্কি মেরে ওইসব বলিস না। তোর সাথে কি? আমি তো কারোর সাথে এরকম করতে পারি না। আরে ভাই, মজা করছিলাম তো, কুল। আচ্ছা ঠিক আছে, সরি। ওকে, হয়ে গেছে তোদের হাগি আর কিসি। ছোটবেলা থেকে একসাথেও থাকবি আর ঝগড়াও করবি, পারিসও। দেখ ভাই, আমাদের ভালোবাসা দেখে না ঘন্টা বেজে উঠলো। এটা তোর ভালোবাসার ঘন্টা নয়। এখানে এক জ্যোতিষী আছেন, ভবিষ্যৎ বলেন আর ঘন্টা বাজান। উনিই বাজাচ্ছেন ঘন্টা। ও ভবিষ্যৎবাণী, সো ইন্টারেস্টিং। চল জিজ্ঞেস করে আসি। আমি যাচ্ছি না ওখানে। আমার ওই রাস্তার ধারে বসা জ্যোতিষীদের উপর একদম ভরসা নেই। আরে বাবা, আমি জানি তোদের ইন্টারেস্ট নেই, ভরসা নেই, বাট লেটস হ্যাভ সাম ফান না? চল মজা করে আসি। আরে চল না, আরে এত না ভেবে আয় তো। আরে চল চল চল। আমি একটু দেখিনি। যদি বিশ্বাস না থাকে তাহলে তোমার নিজের আর আমার সময় নষ্ট করছো কেন? না না, অবশ্যই ভরসা করি। প্লিজ ফিউচারের ব্যাপারে বলুন। তোমরা আজকালকার ছেলে মেয়েরা জ্যোতিষশাস্ত্রকে মিথ্যা মনে করো নাকি? কিন্তু এটাও একটা বিজ্ঞান, সায়েন্স। এটা এমন একটা সায়েন্স যেটা হাতে রেখার মধ্যে লুকানো ভবিষ্যৎকে পড়তে পারে আর এটাও বলতে পারে যে ভাগ্য কার জন্য কি ঠিক করে রেখেছে। কিন্তু আমার মাম্মা বাবা তো বলতেন যে নিজেদের ভবিষ্যৎ আমরা নিজেরাই বানাই। চল না, প্লিজ দাঁড়া না, প্লিজ বাবা। এত সাসপেন্স যখন বিল্ড করেছেন তাহলে বলুন না কি লেখা আছে, প্লিজ। তোমার মন খুবই চঞ্চল মা। তোমার মনকে শান্ত করতে হবে। সত্যিকারের ভালোবাসা এত সহজে তুমি পাবে না। অনেক বাধা বিপত্তি আসবে। এটা জরুরি নয় যে তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে।
তোমার কেউ নিজের কোনো আত্মীয় তোমার ভালোবাসায় বাধা সৃষ্টি করবে যে কোনোদিনও ভালোবাসা পেতে দেবে না। মল্লিকা চল, মায়ের ফোন আসছে, চল। এক মিনিট। থ্যাংক ইউ পুরোহিত মশাই। শুরু করলি বেকার টেনশন করা। আরে ভাই প্লিজ দয়া করে ওই লোকটার কথা এবার মাথা থেকে বের কর তুই। আরে এখন কি ও ডিসাইড করে দেবে যে তুই কোনো পার্টনার পাবি কি পাবি না? আমি বলছি পাবি। আর আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে যাকে তুই পছন্দ করবি সে তো নিশ্চয়ই হবে, তাই না? সত্যি তো? হ্যাঁ সত্যি, তারপর তোর মনেও ঘন্টা বাজবে। আয় চল। আমাদের গৌতমের মল্লিকার বান্ধবী নম্রতাকে বেশি পছন্দ হয়েছে। নম্রতাকে সুখবরটা দিয়ে দিয়েছিস? কিভাবে ও তো সুযোগ কেড়ে নিল? কাম অন মম, যা হওয়ার ছিল হয়েছে। তোমার সত্যি মনে হয় যে আমি ওই ছেলেটাকে বিয়ে করব? সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি এভাবে কেন টেনশন করছো বলো তো? আচ্ছা, তোর কি মাথাতে কিছুই নেই? এত বড় একটা পরিবারের ছেলে তোর বান্ধবীর জন্য তোকে রিজেক্ট করলো? তোর মনে হয় এটা সামান্য বিষয়? কে জানে কোন কুক্ষণে মেয়েটা আমাদের ঘাড়ে এসে জুটেছিল। আমার দুটো ছেলে মেয়েকে নিজের হাতের মুঠোয় করে নিয়েছে। একজনের সঙ্গে তো দিন রাত এদিক ওদিক ঘুরে বেড়ায়, আর আরেকজনের তো সম্বন্ধটাই ভেঙে দিল সে। মা রিল্যাক্স, এসব কি কথা বলছো নম্রতার ব্যাপারে? আর মম তুমিই তো বলেছিলে ওকে আমার সঙ্গে থাকার জন্য। হ্যাঁ বলেছিলাম, কারণ তুই জেদ করেছিলি। তুই বলেছিলি যে নম্রতা না থাকলে তুই ছেলেটার সাথে দেখাই করবি না, সেই জন্যই আমি ওকে ডেকেছিলাম। ওকে এভাবে তো সম্বন্ধ ভাঙতে ডাকিনি। ওরও তো একটু বুদ্ধি করে কাজ করা উচিত ছিল। কি দরকার ছিল ছেলেটার এত কাছাকাছি থাকার? একটু কি দূরে থাকতে পারতো না? কি প্রয়োজন ছিল ওর এত বেশি বেশি কথা বলার? ওর সবাইকে ইমপ্রেস করা চাই। মম, ওর আসলে সবার অ্যাটেনশন চাই। ও খুব বাজে মেয়ে একটা। মাম্মা বাবা, এটা কি সত্যি যে বিয়ে তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত? তুমিও কি মল্লিকার মায়ের মতো বিয়ে নিয়ে এইভাবেই তাড়াহুড়ো করতে? নম্রতা সোনা, কি করছিস? মামা বাবা আজ আমার দলের বিয়ে, তোমরা আমায় কখনো বিয়ের কথা বলবে না। মা একদম বলবো, কিন্তু যতক্ষণ না তুই চাইবি ততক্ষণ বলবো না। নম্রতা সোনা, কি করছিস? মামা বাবা আজ আমার দলের বিয়ে, তোমরা আমায় কখনো বিয়ের কথা বলবে না। মা একদম বলবো, কিন্তু যতক্ষণ না তুই চাইবি ততক্ষণ বলবো না। দেখা যাবে যে তোর পড়াশোনা শেষ হওয়ার আগেই আমি যদি তোর বিয়ের ব্যাপারে কথা বলি, তোর মা তো মেরে মেরে আমাকে আলুর দম বানিয়ে দেবে। অফকোর্স, প্রফেসরের মেয়েও আগে পড়াশোনা করবে তারপর বিয়ে করবে, রাইট? গুড। এমনিতেও আমি বিয়ে করতে চাই না। বয়সটা পচা হয় আর সবসময় ঝগড়া করে। আরে আরে মা, এটা তো খুব ভালো কথা, তাই না? আমি আর তোর মাও তো সবসময় ঝগড়া করতাম। আর তারপর একে অপরকে ভালোও তো বেসেছি। যখন তুই তোর মিস্টার রাইটকে পাবি না, তখন তুই রিয়েলাইজ করবি যে ঝগড়ার মধ্যেও ভালোবাসা থাকে। আর তুই বুঝতেও পারবি না কবে তোর সাথে ঝগড়া করতে করতে তোর হয়ে ঝগড়া করতে শুরু করবে সে। দেখিস। মা প্লিজ, আমি কিন্তু নম্রতার ব্যাপারে আর কোনো কথা শুনবো না। আমি জানি তুমি আপসেট আছো, কিন্তু এতে নম্রতার কি দোষ? ও তো ছেলেটার সাথে দেখাও করতে চায়নি, কি তাই তো? ওই ওকে কনভিন্স করেছে, রেডি করেছে ওকে। আর ভেবে দেখো, তুমি ওকেই ব্লেম করছো। এটা তো ভুল, তাই না মা? ওকে আমরা ছোটবেলা থেকে চিনি। তুমি ওর কত প্রশংসা করো, সবসময় এক্সাম্পল দিতে থাকো যে নম্রতার মতো হয়ে দেখা, ওর মতো হ। কি এরকম ঘটে গেল যার জন্য তুমি ওর ব্যাপারে এরকম ভাবছো? বড় দিদা বলেন, যখন ছেলের বাড়ি থেকে কোনো মেয়েকে দেখতে আসে তখনও সমবয়সী বোন বা বান্ধবীদের ছেলের বাড়ির লোকের সামনে যাওয়া উচিত নয়। মা, আমি জানি তুমি চিন্তা করছো, কিন্তু তুমি এটাও তো জানো আমি ওকে কতটা ভালোবাসি। ও আমাদের ফ্যামিলিরই একজন। যতটা ইম্পর্টেন্ট তোমরা আমার কাছে, ঠিক ততটাই ও। প্লিজ। আই উইশ আমাদের নম্রতা যাকে বিয়ে করবে না তার কাছে ও যেন ইম্পর্টেন্ট হয়। ওর যেন খুব খেয়াল রাখে, ওকে যেন খুব ভালোবাসে, ওকে যেন রেসপেক্ট করে সবসময়। আর ওকে ততটাই ভালোবাসবে যতটা আমি তোমাকে ভালোবাসি, তাই না খেপি? হ্যাঁ মিস্টার অসভ্য, জানো মাঝে মাঝে না আমি স্বপ্ন দেখি যে আমার নম্রতা বউ সেজেছে। আমি ওকে নিজের হাতে সাজিয়ে দিচ্ছি,
আর জানো বউয়ের সাজে ওকে একদম প্রিন্সেসের মতো দেখতে আরে লাগে। তনু, তুমি না এই ব্যাপারে আর তুমি এই ব্যাপারে কথা বলো না তো। আমার তো এটা ভেবে এখনই কান্না পাচ্ছে যে আমার নম্রতা আমাকে ছেড়ে চলে যাবে। ও হো হো হো, মুখটা দেখি। আমি না তোমায় খুব ভালো করে চিনি। যেই তুমি জানতে পারবে যে আমাদের নম্রতা কাউকে পছন্দ করেছে, তখন দেখো সবার আগে সম্বন্ধ নিয়ে তুমিই যাবে। আর ভুল করেও যদি আমি কিছু বলে ফেলি, তখন সবচেয়ে বেশি বকাও আমিই খাবো, তাই না? এটা তো একদম ঠিক। যেদিন আমাদের নম্রতা তার মিস্টার পারফেক্টকে খুঁজে পাবে না, আমি তো একদম চিন্তামুক্ত হয়ে যাব। শুধু ওদের আশীর্বাদ করব যাতে ওরা সবসময় আনন্দে থাকে, সুখে থাকে। হ্যাঁ বীর, আমাদের কাছে নম্রতার খুশির থেকে বেশি আর কিচ্ছু নেই। ব্যাস আমি শুধু এটুকুই চাই যে ও যেন এমন কাউকে বাছে যে ওর জন্য ঠিক। আর আমাদের আশীর্বাদ তো আছেই ওর সাথে সব সময়। এর থেকে এটা বোঝা যায় যে ছেলেটা মল্লিকার জন্য ঠিক ছিল না। তোমার কি মনে হয় আমার ওর জন্য চিন্তা নেই? আমিও চাই ওর ভালো হোক, সেটেল হয়ে যাক, সুখে থাক। কিন্তু সবকিছু সলিউশন কি শুধুই বিয়ে? ঠিক আছে, নম্রতা কোনো ভুল করেনি, এই তো। এবার তোরা দুজনে মিলে ওর পুজো কর। কে জানে তোদের দুজনকে ও কি দিয়ে বশ করে রেখেছে। আমার একটা কথা তোরা দুজন ভালো মতো শুনে নে, একদিন ওই মেয়েটা তোদের দুজনের জীবনই বরবাদ করে ছাড়বে। মম না মাঝে মাঝে কি যে করে আমি বুঝি না। দাঁড়া আসছি। মল্লিকা, না। কিন্তু আরে আমি বলছি তো, আমার কথা শোন। মাকে একটু একা ছাড়, সব ঠিক হয়ে যাবে। তুই যা নিজের রুমে যা, বিশ্বাস করিস তোমাকে, যা। আর যা কিছু হয়েছে তা ঠিক হয়নি। জানি না এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং কি করে এলো মায়ের মনে নম্রতার ব্যাপারে, কিন্তু যাই হোক আমি ঠিক করে দেবো। আমি আমার মিস্টার রাইটকে পেয়ে গেছি মাম্মা। ঈশান, ওই যার সাথে আমি সবসময় লড়াই করতাম, যাকে নিয়ে সবসময় আমি তোমার কাছে কমপ্লেন করতাম। আমি বুঝতেই পারলাম না কি কখন এই লড়াই ভালোবাসায় বদলে গেল। তুমি যদি ওকে দেখতে তাহলে তুমিও ওকে খুব ভালোবাসতে। যেভাবে ও আমার খেয়াল রাখে, তুমি ওকে কোনোদিন রিজেক্ট করতে না, বরং তুমি ওকে অনেক অনেক আশীর্বাদ করতে। তোমার নাম্বার 1 ডটারের নাম্বার 1 লাইফ পার্টনার। আমার দুঃখ কষ্ট নিয়ে তোর যখন এতই চিন্তা, তাহলে কেন জয়েন করতে চাইছিস পুলিশের চাকরিতে? কত মানুষের জীবন নষ্ট করেছে এই চাকরি। আমি বাঁচতে চাই না। ড্যাড, না না ড্যাড, প্লিজ ড্যাড, এরকম করো না। কি করছো তুমি? বাবা, ওর তো ফোনটাও সুইচ অফ বলছে। কিছু তো একটা হয়েছে। এটা মল্লিকা! হতেই পারে। ঠিক আছে, পরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, বাই বাই। বাই। হ্যাঁ ঈশান কোথায়? ও ঠিক আছে তো? আরে আমি কি করে জানবো? তোর সাথে দেখা হয়নি আজ? না রে, সকাল থেকে ফোন করছি, ফোনই তুলছে না ও। আর এখন ওর ফোনও সুইচ অফ বলছে। ও তো এরকম করে না। কিছু হয়েছে নাকি? আমার একটা কথা তোরা দুজন ভালো মতো শুনে নে, একদিন ওই মেয়েটা তোদের দুজনের জীবনই বরবাদ করে ছাড়বে।
এমনিতে না মম বলছিল যে দাদা কাল রাত থেকেই খুব টেন্স ছিল, বাড়ি থেকেও তাড়াতাড়ি বেরিয়ে গেছিল, কিছু খেয়েও যায়নি, একাডেমি গেছে হয়তো, আর কোথায় বা যাবে? না, একাডেমি তো আজ বন্ধ। ওর আবার সেই খারাপ স্বপ্নটা। স্বপ্ন? কোন স্বপ্ন? কিছু না। আরে তুই কোথায় যাচ্ছিস এখন? অদ্ভুত তো, এদের দুজনের ব্যাপার স্যাপার আমি কিচ্ছু বুঝতে পারি না। দেখে তো মনে হয় এদের মন ওয়াইফাই দিয়ে কানেক্টেড। আমি জানি এখন ঈশানের আমাকে খুব দরকার, এখন আমার ওর কাছে থাকা উচিত। তুই কি আবার ওই দুঃস্বপ্নটা দেখেছিস? জিজ্ঞেস করবো না, কিচ্ছু জিজ্ঞেস করবো না, কিন্তু যদি তুই চাস আমার সাথে শেয়ার কর, এমন কি স্বপ্ন এটা যা তোকে এত ভাবায়? তুই তো বলিস আনন্দ ভাগ করে নিলে বাড়ে আর দুঃখ ভাগ করে নিলে কমে, তাই প্লিজ আমার সাথে শেয়ার কর, তাতে হয়তো মন হালকা হবে। বল আমাকে কি হয়েছে, তোর মনে যা চলছে সবটা বল। বলতে পারবো না। আমি জানি এমনিতেও তোর জীবনে অনেক প্রবলেম আছে, অনেক কষ্ট আছে, সেটা আমি বাড়াতে চাই না। আমি জানি তুই হাসিস শুধুমাত্র নিজের চোখের জলটা লুকানোর জন্য। তোর মা বাবা চলে যাওয়ার কষ্টটা এখনো তোকে ভেতর থেকে খুব কাঁদায়। তুই জানিস আজ পর্যন্ত তোর কষ্টটা আমি ভাগ করে কেন নিইনি? কারণ আমি জানি আমাদের দুজনের কষ্টটা ভাগ করে নিলেও কমবে না। আমাদের কষ্ট আমাদের এই হাতের রেখার মতো, যেটা আমরা দেখতে পারি, ছুঁতে পারি, কিন্তু পাল্টাতে পারবো না। তুই জানিস এই জীবনের সব থেকে ভালো জিনিসটা কি? তোর হাসি। উপরওয়ালার অশেষ কৃপা যে তুই আমার লাইফে আছিস। তুই যখন আমার সাথে থাকিস এই দুনিয়াটা কত সুন্দর মনে হয়, আর কিছু দেখতেই পাই না, এমন মনে হয় যে যেন সব ঠিক আছে, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, দুনিয়ার সব সুখ আমার হয়ে গেছে। লাভ ইউ। ম্যাম, এটা আপনার জন্যে। থাউজেন্ডস অফ সানস আপনার দরকার ছিল তো, আমি অনলাইন অর্ডার করেছিলাম, ওটাই লাস্ট কপি ছিল। হাউ সুইট অফ ইউ নূর, থ্যাংক ইউ সো মাচ। ম্যাম প্লিজ, আপনি আমাকে থ্যাংক ইউ বলবেন না, আপনি আমাকে কত সাহায্য করেছেন। আমি তো এক্সামের সিলেবাসও কমপ্লিট করতে পারিনি, জানি না সেটা কি করে করব। ডোন্ট ওয়ারি, কলেজের পর দেখা করো, আমি তোমায় বলে দেবো কি পড়বে, কিভাবে পড়বে, যাতে তোমার সিলেবাস তাড়াতাড়ি শেষ হয়। ওকে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। Yes! I'm so sorry, I'm so sorry. নূর, ওই ছেলেটাকে দেখছিস? আমাদের কলেজেই পড়ে, কি বড় লোক জানিস? তো ড্রিঙ্ক করছিস? কোথায় নিয়ে যাচ্ছ? আমি ওর দিদি, চল নূর।
নূর লিসেন, আই সোয়্যার আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি, ভুল করে হয়ে গেছিল। সিরিয়াসলি নূর, আমি জানতাম না বারটেন্ডার এরকম কিছু একটা করছিল। তোমার যাওয়ার পর ও 2-3টে মেয়ের সঙ্গে এরকমই কাজ করেছে। আই এম সরি নূর, আমি এরকম ছেলে নই নূর যে এত সুইট মেয়েকে মিথ্যে বলে আমি ড্রিম করাবো। সরি তো আমারই তোমাকে বলা উচিত। আমার বোন তোমাকে, অ্যাকচুয়ালি আমার বোন না আমাকে নিয়ে বড্ড ওভার প্রোটেক্টিভ। আমার জন্যে সবার সাথে ঝগড়া করে। আই ক্যান রিয়েলি আন্ডারস্ট্যান্ড। ওর জায়গায় অন্য কেউ হলেও একই কাজ করতো। আই এম সো সরি। তোমার শার্টটা নোংরা হলো, দাঁড়াও আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, এটা তো পরিষ্কারই হচ্ছে না, মনে হচ্ছে তোমার টি শার্টটা গেল। কোনো ব্যাপার না, আই উইল ম্যানেজ। আচ্ছা আমি চললাম, বাই বাই। নম্রতা, ওই দেখ, ওই তারাটাকে দেখতে পাচ্ছিস? কতদিন বাদে দেখলাম। এই যে এই তারাটাকে ডগ স্টারও বলে। আকাশের সব থেকে উজ্জ্বল তারা এটা। কি দারুণ দেখায় না? তুই তারাদের ব্যাপারে এত কিছু কি করে জানিস? তখন 8 বছর বয়স, যখন বাবা আমাকে টেলিস্কোপ কিনে দিয়েছিল। বলল, বাবু অনেক তারা দেখো, আর বড় হয়ে তুমিও না এই তারার মতো উজ্জ্বল হয়েও। কখনো কখনো মায়ের সাথেও ঝগড়া লেগে যেত। আমরা দুজনে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে ঘন্টার পর ঘন্টা বসে শুধু এই উজ্জ্বল তারাগুলোকে দেখতাম। ওই টাইমে বাবা অনেক আনন্দে ছিল, রাগ দেখাতো না, এত চিন্তিতও থাকতো না। আর তারপর আচমকা সবকিছু বদলে গেল। কখনো কখনো মনে হয় যে বাবাকে এখানে নিয়ে আসি আর সারা রাত বাবার সাথে বসে এই তারাগুলো দেখি। আর ওনার যত কষ্ট সব দূর করে দিই। খুব ভালো মুডে আছো দেখছি। সূর্য আজ কোন দিকে উঠেছে? তুমি সবসময় বলতে না, চলো আজ আমি সবার জন্য বিরিয়ানি বানাবো। তারপর আর বলো না যে আমি তোমাদের সবার কথা ভাবি না। কোনোদিন বলবো না, শুধু তুমি এরকমই থেকো। তোমায় এভাবে দেখার জন্য আমরা আকুল হয়েছিলাম। জানি। আর ওইভাবে তাকিও না তো, আজকে একটা খেতে দাও। তুমি যাও গিয়ে বাচ্চা দুটোকে নিয়ে এসো, আজ সবাই একসাথে ডিনার করব। ঠিক আছে। আর শোনো, আজ যেন তুমি মল্লিকার বিয়ের কথা বলো না। আমি চাই না যে ওকে বিয়ের জন্য প্রেশার দেওয়া হোক। যাও। ঈশান, মল্লিকা, বল তো দেখি আজ রান্নাটা কে করছে? তুমি তো এখানে, তাহলে কে রান্না করছে? বল, ভেবে বল। তোর বাবা। হোয়াট? ড্যাড? ড্যাড রান্না করছে? সেও আবার বিরিয়ানি। ওয়াও, আই হ্যাভ টু চেক ইট আউট। আচ্ছা, ঈশান কোথায়? জানি না, এখনো আসেনি। ড্যাড! মা প্লিজ, আমি নম্রতার ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। ও আমাদের ফ্যামিলিরই একজন। যতটা ইম্পর্টেন্ট তোমরা আমার কাছে, ঠিক ততটা ও। নিশ্চয়ই ও নম্রতার সাথেই আছে। তুই জানিস তারাদেরও একটা নিজেদের জগৎ আছে, নিজেদের গল্প আছে। জানিস আমার দাদু বলেন যে আমরা মৃত্যুর পরে আকাশের তারা হয়ে যাই। ঈশান, আচ্ছা আমার মাম্মা বাবাও কি স্টার হয়ে গেছে? ওনারা কি আমাকে ওখান থেকে দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই দেখছেন ওনারা। আর ওনারা এখন স্টার কেন হবেন? ওনারা যখন এখানে ছিলেন তখনই স্টার ছিলেন। একে অপরকে
কতটা ভালোবাসতেন, এতটাই যে যখন গেলেন একসাথে গেলেন। ভালোবাসা কি দারুণ জিনিস না? বেঁচে থাকতেও একসাথে রাখে, আর মৃত্যুর পরও ছেড়ে যায় না। ওদেরকে মৃত্যু হারাতে পারে না। ওই দেখ, ওনারা ওখানে বসে তোকে ব্লেস করছেন, তাই জন্যই তো তুই এত স্ট্রং। আমার মেশিন গান। তুই যদি শেয়ার করতে চাস তো করতে পারিস। আমার মাম্মা বাবার কথা খুব মনে পড়ে। আই মিস দেম লাইক এনিথিং। যেমন তুই ওই অ্যাক্সিডেন্টের কথা ভুলতে পারবি না, তেমন আমিও ওই ঘটনাটা ভুলতে পারবো না। আমার মনে হয় আমরা যেটা দেখেছি আর আসল সত্যির মধ্যে পার্থক্য আছে। আমি এটা কিছুতেই মানতে পারছি না যে ওপরওয়ালা আমাকে এত ভালো মাম্মা বাবা দিয়ে ওনাদের আমার থেকে কেড়ে নেবেন। কিছু একটা ব্যাপার আছে যেটা আমরা জানি না, যা চোখের আড়ালে রয়ে গেছে। আমারও মনে হয় কিছু একটা হয়েছিল যেটা আমরা জানি না, আর আমি এই সত্যিটা খুঁজে বের করবই। আমি করব এর ইনভেস্টিগেশন, আর খুঁজে বের করবো যে অ্যাক্সিডেন্টটা কি করে হলো। হ্যাঁ ঈশান, আমার এখনো মনে আছে যে অ্যাক্সিডেন্টের কতদিন পরেও তদন্ত চলছিল। বাড়িতে পুলিশ আসতো, তোর বাবাও আসতো, দাদু ওনাকে জিজ্ঞাসাও করতেন। সবারই মনে হতো যে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে না, কিন্তু হঠাৎ করে সব বদলে গেল। সবাই বলতে শুরু করলো যে এটা অ্যাক্সিডেন্ট, কেস ক্লোজড। কিন্তু আমার মন এটা মানতেই চায় না। আমার এখনো মনে হয় যে সত্যিটা অন্য কিছু। আর যতক্ষণ না আমি এটা বের করতে পারছি যে ওদের মৃত্যুর জন্য কে দায়ী আর তার বিচার হচ্ছে, আমি শান্তিতে বসতে পারবো না। এই কথাটা তো আমাকেও ভাবায়। বাবা সাসপেন্ড কেন হলো? যতক্ষণ আমি সত্যিটা না জানতে পারছি ততক্ষণ আমিও শান্তিতে থাকতে পারবো না। হ্যাঁ ঈশান, আমি এই কষ্ট নিয়ে আর বাঁচতে পারবো না। তুই চিন্তা করিস না, আমি এই সত্যির সন্ধানে তোর পাশে আছি, আর আমি খুঁজে বের করবই যে আসলে হয়েছিলটা কি। খিদে পেয়েছে, খেতে দাও। খিদে পেয়েছে, খেতে দাও। ইয়েস, এসে গেছে গরম গরম বিরিয়ানি। হ্যাঁ রে, শুনছিস? গিয়ে একটু কিচেনটা পরিষ্কার করে দে। এ আবার কি? আমাদের ঈশান গেল কোথায়? আরে এই তো ঈশান এসে গেছে। এই তো এসে গেছে। এই দেখ, আমি সবার জন্য কি সুন্দর গরম গরম বিরিয়ানি বানিয়েছি। নে চেখে দেখ কেমন হয়েছে। আরে ওভাবে তাকিয়ে আছিস কেন? বল না কেমন হয়েছে। আই লাভ ইউ বাবা। দেখো কাণ্ড। আচ্ছা, আমার মন ভালো, তুই কেন মুখ বেচার করে আছিস? হ্যাঁ, খুব ভালো হয়েছে। আজ তুমি কত বছর বাদে নিজের হাতে খাইয়ে দিলে আমাকে। থ্যাংক ইউ। আমরা সবাই তোমাকে এরকমই দেখতে চাই, এতটাই আনন্দে যেরকম তুমি আগে ছিলে। তোমার কষ্টটা আমাকে সবসময় ভাবায় বাবা, আর নম্রতাকে ওর বাবা মার না থাকাটা। ঈশান প্লিজ, আজ আমি নম্রতার ব্যাপারে না কিছু বলতে চাই না মা। কিছু শুনতে চাই। প্লিজ বাবা, আমি তোমায় কখনো জিজ্ঞাসা করতে পারিনি, আর তুমিও কখনো বলনি যে তোমার সাসপেনশন কেন হয়েছে। আর আজ আমি এটা জানতে চাইবো না। তুমি নিজেই বলো যে সেদিন কি হয়েছিল। না বাবা, বাবা প্লিজ, তুমি তো এইটুকু বলতে পারবে যে নম্রতার মা বাবার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল, কি হয়েছিল সেদিন। বীর সিং আর তনু সিং এবং ওদের ফ্যামিলির অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল। ওই কেসের ইনচার্জ তুমি ছিলে বাবা। তুমি দুশ্চিন্তা করো না, শুধু তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। 16 বছর হয়ে গেছে ওই অ্যাক্সিডেন্টের, আর 12 বছর হয়ে গেছে তোমার সাসপেনশনের। ওই কেসটা তুমিই দেখছিলে।
কিছু তো ক্লু পেয়েছিলে তুমি, কোনো মানুষ যাকে তুমি ডাউট করছো, কোনো এমন কথা যেটা তুমিই জানো আর তুমি কাউকে বলোনি সেটা। তোমার জন্য পুরো সিং পরিবার অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেছে। বাবা বাবা সাবধানে চালান। এই ভয়টাই তো আমি পেতাম যে তুই একদিন সত্যিটা জানার চেষ্টা করবি, আর তাই তো চাইনি কোনোদিন যে তুই পুলিশের চাকরি করিস। বাবা প্লিজ, তোমার সাহায্য ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। এই কেসটাকে সলভ করার জন্য তোমার সাহায্যের দরকার। প্লিজ বলো বাবা, কোনো ক্লু, কোনো একটা প্রমাণ, বা তুমি কারোর সাথে দেখা পর্যন্ত করেছিলে এরকম কিছু একটা জানো বাবা, যেটা তুমি জানো। তোর কি বুদ্ধিভ্রম হয়েছে? তুই এতদিন পরে ওই অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন করবি কেন? নম্রতার জন্য। তুমি তো জানো আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট। ওই মেয়েটা ছোটবেলা থেকে আজ অবধি শুধু জানার চেষ্টা করছে যে সেদিন হয়েছিলটা কি। ওর মনে কোনো শান্তি নেই, ও ভালো করে হাসতেও পারে না। ওর জীবনটা আমাদের মতো নয়, কারণ ও ডাউট করে যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না। তাহলে যা করতে পারিস কর, এই ব্যাপারে তোকে আমি কোনো সাহায্য করতে পারবো না। পুলিশের চাকরি থেকে সাসপেনশন হয়েছে আমার আজ 12 বছর হয়ে গেল, আর ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল 16 বছর আগে। তোর কি মনে হয় সব ফাইল আমি বাড়িতে এনে রেখে দিয়েছি? বেশি পাকামি করিস না, চুপচাপ সবার সাথে খেতে বস। বাবা, বীর আঙ্কেল আর তনু আন্টি আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস ছিলেন। আমরা সব ফেস্টিভ্যাল ওদের সাথে সেলিব্রেট করেছিলাম। ওনাদের সব সুখ দুঃখে আমরাই পাশে ছিলাম। আর আজ ওনাদের চলে যাওয়ার পর ওনাদের সন্তানের আমাদের প্রয়োজন, তো আমরা কি এইটুকু করতে পারি না? ওই কেসের ইনভেস্টিগেশন তুমিই করছিলে। তুমি চলে যাওয়ার পর অন্য কেউ করেছে, হয়তো কেউ একজন যে আমাকে হেল্প করবে। কোনো তো কথা থাকতে পারে যেটা তুমি আমাকে বলতে পারো। আর কতবার বলবো তোকে, পুলিশের চাকরি নিয়ে কোনো কথা আমি বলবো না। আর ওইখানে আমার কোনো বন্ধু নেই। একটা সহজ কথা কেন বুঝছিস না? ওটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্টই ছিল। অ্যাক্সিডেন্টটা নিয়ে তদন্ত হয়েছিল, কিচ্ছু পাওয়া যায়নি, তাই ফাইল বন্ধ করা হয়েছিল। তাই এই পুরনো ব্যাপার নিয়ে আমি আর কিচ্ছু বলতে চাই না। বাবা, বাবা আমার কথাটা তো শোনো। আজ কতদিন পর তোর বাবা একটু ভালো মুডে ছিলেন, আর তুই এসেই, আর তাও ওই নম্রতার জন্য। কে জানে তোর মাথায় নম্রতার কি ভূত চেপে আছে। তুই কি জানিস না তোর বাবা পুলিশের নাম শুনলে কেমন রেগে যান? তাও তুই। দিদা, এই দেখো পেন্সিল বক্স, কালার্স আর চুড়ি। বাচ্চারা খুব খুশি হবে, ভালো না? শুধু ভালোই না, খুবই ভালো, খুব ভালো আর কাজের জিনিসও। হ্যাঁ বড় দিদা, মাম্মাও বাচ্চাদের সেই সমস্ত জিনিসই দিত যেগুলো ওদের দরকার। হ্যাঁ রে মা, তাই জন্যই তো তোকে পাঠানো হয়েছিল জিনিসগুলো আনতে। যদি শেলি যেত তাহলে সমস্ত মেকআপের জিনিস আনতো। বাহ মা, বাহ। আমাকে দিয়ে এই কারণে কাজ করাচ্ছ যাতে আমার পিছনে আমার সম্বন্ধে কথা বলতে পারো। আরে কি ব্যাপার তোমাদের? সমস্ত জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে রেখেছো কেন? কি নম্রতা মা? উৎসবের প্রস্তুতি। ভালো হয়েছে তুমি এসে গেছো। এক কাজ করো, যত পুরনো জিনিস আছে তোমার সব বের করে দাও, যাতে ঘরটা ভালো করে পরিষ্কার কি হয়। করছো কি কাকু? মা আর কাকি মিলে আমাকে সকাল থেকে কাজ করাচ্ছে। কোনো মানে হয়? আর তাই তো কথায় আছে রে বাবা, যদি তুমি মন থেকে চাও তবেই তুমি নিজের লোক খুঁজে পাও। আরে নে রে, এবার কাজ শুরু করে দে। এই নাও নম্রতা, নূরকে দিয়ে দিও। ওর সব জিনিসপত্র তো আমার ঘরেই পড়ে থাকে। হ্যাঁ, ওকে দিয়ে দিও, ও গুছিয়ে রাখবে। ওকে। ওয়াও, 3খানা ক্রেডিট কার্ড। ও মাই গড, ও তো গ্রিনফিল্ড কলোনিতে থাকে, যেখানে সব বড় লোকদের বাংলো আছে। মানে বরুণ শুধু বড় লোকই না, অনেক বড় লোক। বরুণ তো ঈশানের চেয়েও বেশি ভালো। যদি আমার সাথে বরুণের প্রেম হয় তো আমি নম্রতার থেকে এগিয়ে যাব। ও সব সময় আমার থেকে এগিয়ে ছিল। এবার আমি ওকে দেখাবো যে আমি সব কিছু করতে পারি। আমারও কেউ থাকতে পারে যে ঈশানের চেয়েও বেশি ভালো। বরুণের সাথে কফি ডেটে যেতেই হবে। নূর, এই নে তোর জামা কাপড়, মামি ঘর থেকে পেয়েছে। তুই টেবিলে রাখ, আমি দেখে নিচ্ছি। এইটা আবার কার ওয়ালেট?
ওয়ালেটটা কার? রাস্তায় এটা পড়েছিল। ফোন নাম্বার আছে ওয়ালেটে, এক্ষুনি ফোন করবো ওই নাম্বারে। তুই সত্যি বলছিস তো নূর? কি বলতে চাইছিস নম্রতা? তোর মনে হচ্ছে এই ওয়ালেটটা আমি চুরি করেছি? তুই আমাকে চোর অপবাদ দিচ্ছিস? আরে বাবা নূর, আমি সেটা বলতে চাইনি। আসলে তুই সবসময় একটা না একটা প্রবলেমে পড়ে যাস, তাই ভাবলাম। সরি নম্রতা, তুই না আমায় নিয়ে খুব ভাবিস। কখনো কখনো এত ভাবিস যে আমার দম আটকে আসে। কিছু বললি তুই? না, শোন, যাকে ওয়ালেটটা দিতে হবে তার সাথে কথা হয়ে গেছে, আমি ওয়ালেটটা দিয়ে আসছি। কিন্তু পরে দেখা হচ্ছে। বাই। নম্রতা, দাদুকে একটু হেল্প করে দে দিদা। দাদু, এটা মা তোমাকে দেওয়ার জন্য বলেছিল। নম্রতা আমার মেয়ে নয়, ওকে আমি জন্ম দিইনি, ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। তাহলে আজকে আমরা তিনজন প্রমিস করি যে এই সত্যিটা যেন আর কেউ না জানতে পারে। এই ভয়ানক চিঠিটা কেন এখনো আমি রেখে দিয়েছি? আমি কেন এখনো এটা পুড়িয়ে দিইনি? কপাল ভালো যে এই চিঠিটা এখনো কেউ দেখে ফেলেনি। আজই এটা পুড়িয়ে দেবো আমি। বলো দাদু, তোমায় কি হেল্প করব? মিনিটের কাজ সেকেন্ডের মধ্যে। না সিং পরিবারের রক্ত বইছে, না সন্ধু পরিবারের। বীর সবকিছু জানে। তাহলে আজকে আমরা তিনজন প্রমিস করি যে এই সত্যিটা যেন আর কেউ না জানতে পারে। নম্রতা আমার মেয়ে নয়, যে এই ওকে সত্যিটা আমি যেন আর জন্ম কেউ না দিইনি, জানতে পারে। ওর সাথে যে এই আমার সত্যিটা রক্তের যেন কোনো আর কেউ না সম্পর্ক জানতে নেই। পারে। আরে দাদু, তুমি কোন গুপ্তধন খুঁজছো? হ্যাঁ, এত জিনিস ছড়িয়ে আছে। এমনিতে দিদা ঠিকই বলে, না জানে কোন ঐতিহাসিক যুগের জিনিসপত্র জমিয়ে রেখেছো। তুই একা কি করে করবি? দাঁড়া, আমি এই সব ফাইল নিয়ে গিয়ে গাড়ির ডিকিতে রাখছি, আর তুমি এগুলো অফিসের স্টোরে রেখে দিও। হাই হাই। কাম সেট। কাল তুমি বলছিলে না যে তোমার ওয়ালেটটা হারিয়ে গেছে? গেস করো কে পেয়েছে? তুমি পেয়েছো? রিয়েলি? হ্যাঁ, আমি। সেটাই তোমায় ফেরত দিতে এসেছি। থ্যাঙ্কস নূর। অ্যাকচুয়ালি আমি আমার একটা জিনিস কালকে কলেজে ফেলে গিয়েছিলাম, তাই ওটা খুঁজতে এসে তোমার ওয়ালেটটা পেয়ে গেলাম, তাই ভাবলাম ফেরত দিয়ে দিই। একবার প্লিজ চেক করে নাও সবকিছু আছে তো। আর ইউ ক্রেজি নূর? এক তো তুমি আমার ওয়ালেট ফিরিয়ে দিচ্ছ, আর এমনিতেও তোমার মতো মেয়েকে তো আমি স্বপ্নেও সন্দেহ করতে পারবো না। আমি ওর দিদি। চল নূর। কিন্তু একটা কথা যেটা এখনো বুঝতে পারছি না, বাবা মার থেকে কেন লুকাচ্ছে? আমরা সবাই জানি যে ওই কেসটা বাবাই হ্যান্ডেল করছিল। উনি তো জানেন, তাই না, যে কি হয়েছিল? ঈশান প্লিজ, আমার জন্য আঙ্কেলের সাথে লড়াই করিস না, আমার ভালো লাগবে না। বোকা, তোর কাছে তো তোর মা বাবা আছেন। কিন্তু পেরেন্টস না থাকার কষ্টটা যে কি, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি। তুই অন্তত এইটুকু আশা রাখতে পারিস যে যা হচ্ছে সব একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু যা আমি হারিয়েছি তা কোনোদিন ফিরে আসবে না। সো তাই জন্য তোর যা আছে সেটা নিয়ে খুশি থাক, ওটা হারাস না। ইউ আর রাইট, আই এম সরি।
ইটস ওকে। সরি নূর, আমি তোমাকে কফি খাওয়াচ্ছি। আসলে আমার তো তোমাকে ট্রিট দেওয়া উচিত, মানে একটু ডিনারে বা মুভিতে নিয়ে যাওয়া উচিত। নূর, ওই ছেলেটাকে দেখছিস বরুণ? আমাদের কলেজেই পড়ে, খুব বড় লোক। রিয়েলি? রিয়েলি? যাবে তো? হ্যাঁ, কিন্তু অন্য কোনো দিন। আমরা তো সবে বন্ধু হলাম। আমার মনে হচ্ছে তুমিও আমাকে তোমার বোনের মতোই চিপ মনে করো। না না বরুণ, প্লিজ এরকম কিচ্ছু নয়, এরকম বলো না। আসলে কি বলো তো, আমার বোন আমাকে নিয়ে বড্ড টেনশন করে। টেনশন করাই উচিত, এত সুন্দরী তুমি। ওনারা আমাদের নিয়ে চিন্তা করেন, আর তাই হয়তো আমাদের সব দুঃখ কষ্ট থেকে দূরে রাখতে চান। আর তাই হয়তো আঙ্কেল এই ব্যাপারে কোনো কথাই বলতে চান না। জানিস, আমার বাবা যদি আজ থাকতেন, উনিও এটাই করতেন, আমাকে সেই সব জিনিস থেকে দূরে রাখতেন যা আমাকে দুঃখ দিতে পারে। নম্রতা, একটা প্রমিস করেছি আমি তোকে, আর সেই প্রমিসটা আমি পূরণ করেই ছাড়বো। তোকে আনন্দে দেখার জন্য আমি সবকিছু করতে পারি। থ্যাংক গড ও আমাকে বরুণের সাথে দেখতে পায়নি, নইলে আমার লাভ স্টোরি শুরু হওয়ার আগেই শেষ করে দিত। কিন্তু না, ঢের হয়েছে। আমি ওকে আর আমার ব্যাপারে নাক গলাতে দেব না। কি হলো? কিছু হয়নি আসলে। আমার একটু আর্জেন্ট কাজ ছিল, আমি তোমাকে কল করব। হ্যাঁ, ওকে। আরে মামি, কি সুন্দর শাড়িটা! এই শাড়িটা তোমাকে দারুণ মানাবে। আরে ঠিক আছে, বেশ সুন্দর দেখতে। একটা কাজ করো, এটা তুমি রেখে দাও। তোমার যা গায়ের রং, এটা যা সুন্দর মানাবে না তোমাকে, তাই না কাকিমা? না না, আমার অনেক শাড়ি আছে, আমি নিয়ে কি করব? আরে সোনা, নিয়ে নে, এত সুন্দর লাগছে। আর জামা কাপড়ের কি আছে, যে কোনো ফাংশনে পরা যায়। এটা তুই দিওয়ালিতে পরিস। দেখান দেখান, আরো কিছু দেখান ভালো দেখে। চুপ করে থাকলে সব পাওয়া যায়। নম্রতা, তুইও আয় না। ভালো হয়েছে নম্রতা, তুইও এসেছিস। উৎসব আসছে, নে তোর জন্য জামা কাপড় পছন্দ কর। না দিদা, আমার কিচ্ছু লাগবে না, তোমরাই কেনাকাটা করো। আরে কেন তোমার লাগবে না? নিতে তো হবেই, তাই না কাকিমা? দাদা, একটা সুন্দর শাড়ি দেখান তো। আচ্ছা শোন, এক কাজ কর, পার্স আনতে ভুলে গেছি, আমার ঘর থেকে এনে দে না। মনে হচ্ছে দাদুর এটা কোনো ইম্পর্টেন্ট পেপার। এই লেটারটা মাম্মা দাদুকে দিয়েছে নাকি নূরের জাসমিন মাম্মা? কারণ এই হ্যান্ডরাইটিংটা তো মাম্মার নয়। আরে মেয়েটা কোথায় গেল? নূর সোনা, একটু গিয়ে দেখ না। না, এটা ঠিক নয়। আমার অন্য কারো লেটার পড়া উচিত হবে না। নম্রতা, জাসমিন মাম্মা আমার ব্যাপারে কি বলেছে দাদুকে? দিদা নিজের পার্সটা চাইছে, অপেক্ষা করছে। কি হয়েছে? আরে চল না। পার্স।
এখানেই তো রেখেছিলাম, কোথায় চলে গেল? আমি তো তখন পকেটে রেখে দিয়েছিলাম, কিন্তু কি হবে এখন? দিতে পার্স